সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। মহিউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আজকে আসলে একটা আড্ডা, এটাকে আমি টক শো বলবো না, একটা আড্ডায় আপনার সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মানুষ বলে খারাপ, আপনি বলছেন ভালো। আমি ভালো আছি, তার কারণ হইল আমার আমার আকাঙ্ক্ষা লিমিটটা আমি নিজে ঠিক করি। আচ্ছা আকাশ কুসুম চিন্তা করি না, ফলে আমার এখন আর হতাশা আসে না। আচ্ছা, আপনি তো একসময় রাজনীতি করতেন, সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতির বারান্দায় হাঁটাহাঁটি করেছি, ওই বেডরুমে ঢুকি নাই। এখন কিছুদিন অধ্যাপনা করেছেন, এখন আবার বই লিখছেন, গবেষণা করছেন। বাংলাদেশ নিয়ে আপনার চিন্তাটা কি? আপনি কি দেখছেন বাংলাদেশ নিয়ে? বাংলাদেশ সম্বন্ধে এক সময় শুধু বাংলাদেশ না, এই অঞ্চল নিয়ে যখন অবিভক্ত ভারত ছিল, এখানে যে রাজনীতি করতেন, কংগ্রেস ছিল, মুসলিম লীগ অনেক পরে হয়েছে, তখন ব্রিটিশরা এই অঞ্চলের মানুষদের সম্বন্ধে একটা কথা বলতো। এখানে তখন স্বরাজের জন্য আন্দোলন হচ্ছে, হোম রুল, স্বরাজ। তখন তারা বলতো যে ভারতীয়রা দেশ শাসনের উপযুক্ত হয়নি। আপনার খেয়াল আছে? আইয়ুব খানের সময় কি মনে আছে? আইয়ুব খানের ইয়েটা ছিল, উনি মনে করতেন যে বেশিরভাগ লোক অশিক্ষিত, তারা গণতন্ত্র বোঝে না। তো সুতরাং একটা নিয়ন্ত্রিত একটা সিস্টেম উনি ভাবছে, যেটার রেজাল্ট হচ্ছে বেসিক ডেমোক্রেসি। যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ৮০,০০০ ইউনিয়নের, তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট, এমপি নির্বাচন করবে। কারণ দেশের মানুষ এই প্রচলিত গণতন্ত্রের উপযুক্ত না। তো আমরা তো এখন তো আমার অবস্থা থেকে, মানে আমি যেটা মনে হয় অভিজ্ঞতা থেকে, যে ব্রিটিশরা যে কথাগুলি বলতো আর আইয়ুব খান যে কথাটা বলছে, মিথ্যা বলে নাই তো। আমরা তো গণতন্ত্রের চর্চা করতে পারি নাই। আমরা তো ৫৫ বছর ধরে আমরা দেখছি কি। আপনি তো এটার উপরে গবেষণা করেছেন, একটা বই লিখছেন বোধহয় এই কির উপরে। এই যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা রেজিম গণতন্ত্র হত্যার জন্য দায়ী। তাইলে কি আমি তাইলে বেসিক ডেমোক্রেসিটাকে আপনি মনে করেন যে ওইটাও এর চাইতে ভালো ছিল? আমি এইটা বলছি না, আমি বলছি যে তারা মনে করতো এই দেশের মানুষ প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার উপযুক্ত হয় নাই। ঠিক আছে, এখন আমরা তো আমাদের উপযুক্ততা প্রমাণ করতে পারতেছি না এখন পর্যন্ত। আচ্ছা, এখানে হচ্ছে ব্যাপারটা আর কি। সমস্যাটা কি? সমস্যাটা হইল, তাইলে আবার ওই যে ব্রিটিশ কর্মকর্তা লর্ড ম্যাকলের কথা, তার কোটেশন বলতে হয় যে এই দেশের মানুষ গাঙ্গেয় বদ্বীপের লোকেরা, তারা মিথ্যাবাদী, হিংসুটে, প্রতিহিংসা পরায়ণ, এই যে কথাগুলি বলছে না আমাদের সম্বন্ধে। তো আমরা তো সেটার মধ্যেই আছি। এখন অনেকে বলেন, যাদের একটু ইয়ে আছে, মানে কথায় কথায় মুখে ফেনা তুলে ফেলেন না, সাম্রাজ্যবাদ এই সেই, তো তারা ম্যাকলেকে পছন্দ করেন না, বলেন যে সে আমাদের মানুষদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, ঘৃণার চোখে দেখেছে, ঔপনিবেশিক শাসকের চোখ দিয়ে দেখেছে, আমরা খারাপ, আমাদের এটা বলেছে। কিন্তু সে যে কথাগুলি বলছে, আমরা মিথ্যাবাদী, আমরা হিংসুটে, আমরা প্রতিহিংসা পরায়ণ, এই কথাগুলি তো এখনো সত্য, মিথ্যা তো না। তো ভুলটা তাইলে কি আমরা ওখান থেকেই করেছি? জাতিগতভাবে আমি জানি না, আমি এই জিন টিন এগুলি মানে বুঝি না, রহস্য বুঝি না, আমার সেই জ্ঞান নাই। কিন্তু আমার কেন জানি মনে হয় আমরা তো একটা জাতি না, আসলে আমরা একটা অঞ্চল। মনে করেন জিন্নাহ সাহেব পাকিস্তান বানাই দিছে, তার মধ্যে একটা হইল পূর্ব পাকিস্তান। 47-এ আমরা প্রথম ভূখণ্ড পাইছি, 71-এ এসে একটা আলাদা একটা লোগো পাইছি, পতাকা। কিন্তু ভূখণ্ডটা কিন্তু 47-এ পাওয়া। যে এইটা হচ্ছে পূর্ববঙ্গ, পরে এটা পূর্ব পাকিস্তান, এখন এইটা বাংলাদেশ। এই ভূখণ্ডটাই তো, এটা আমরা 47-এ পাওয়া। 47-এর আগে এই স্বতন্ত্র ভূখণ্ডটা ছিল না, অন্য ফর্মে ছিল। এখন এই যে
এরপর থেকে আমরা দেখছি যে এইটা নিয়ে নানানভাবে নাড়াচাড়া, তাই না? না কিন্তু বারবারই যেটা হচ্ছে আর কি, যেটা দেখি আমরা। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানকার যে জনগোষ্ঠী, জি, এটাকে আমরা জাতি বলতেছি। আর জাতি না কেন? একদল বলছে বাঙালি জাতি, আর একদল এটার কাউন্টার নেগেটিভ হলো বাংলাদেশি জাতি। এই ভূখণ্ডটা 47 সালে তৈরি হয়েছে। তো 47 সালে একটা জাতির তো 5,000 10,000 বছরের ইতিহাস থাকে, বা হাজার হাজার বছরের। আমরা যদি পারস্যের কথা চিন্তা করি, আমরা যদি ইজিপ্টের কথা চিন্তা করি, চীনের কথা চিন্তা করি, এমনকি ভারতের কথা চিন্তা করি, তাদের তো হাজার হাজার বছরের ইতিহাস আছে। আমাদের ইতিহাস কি? 47-এ ভূখণ্ড, 71 সালে দেশ, সাড়ে পাঁচ দশকের স্বাধীন দেশ আমরা বলতেছি। তো এর মধ্যে আমরা জাতি হয়ে গেলাম কেমনে? আমরা একটা রাষ্ট্র হয়েছে আমাদের, কিন্তু আমরা জাতি মনে হয় না। আর আমরা ওই সেই অর্থে, মানে একটা নেশন যে অর্থে আমরা বলি, রবীন্দ্রনাথের একটা কথা আছে চমৎকার। আমাদের এখানে তো আবার অনেকে রবীন্দ্রনাথের ব্যাপারে অ্যালার্জি আছে। হ্যাঁ, কারো অ্যালার্জি উনি জমিদার ছিলেন, কারো অ্যালার্জি উনি হিন্দু, সুতরাং রবীন্দ্রনাথকে কোট করাটা অনেকে পছন্দ করে না, তো আমি করি। সেটা হচ্ছে, উনি বলেছেন নেশন কি? নেশন হইল একত্রে বসবাস করিবার ইচ্ছা। আমরা যদি একত্রে বসবাস করতে চাই, তাইলে আমরা একটা জাতি হয়ে, বা একটা রাষ্ট্র হয়ে উঠতে পারবো, জাতীয় হয়ে উঠতে পারবো, ওই জাতি রাষ্ট্র। এখন পাকিস্তান, আমরা যখন এই দেশে পাকিস্তান হয়, তখন আমরা ভাবলাম যে এই যে ভারতে মুসলমানরা মনে করলো যে তারা হচ্ছে মেজরিটি শভিনিজমের ভিকটিম। তো আমরা ভাবলাম যে আমরা আলাদা হয়ে একত্রে বসবাস করি, তাহলে আমরা ভালো থাকবো। এই একত্রে বসবাস করার ইচ্ছাটা একসময় এসে চলে গেল। আমরা দেখলাম যে পাকিস্তানের দুই অংশের মধ্যে এত দ্বন্দ্ব, এত দূরত্ব, মনোজাগতিক দূরত্ব, যে আমরা আর একত্রে বসবাস করার ইচ্ছাটা আর থাকলো না। তখন আর পাকিস্তান নেশনে আমরা আর থাকলাম না। হ্যাঁ, ওই যে কথায় কথায় বলে না, দ্বিজাতি তত্ত্ব মিথ্যা হইয়া গিয়েছে, বুলশিট, মিথ্যা হয় নাই, এখনও এটা মুসলমানের দেশেই আছে। এবং কিন্তু আমরা ওই পশ্চিম পাকিস্তানি মুসলমান থেকে আমরা একটা স্বতন্ত্র আলাদাভাবে ভাবতে শুরু করলাম। আমরা বাঙালি মুসলমানের একটা রাষ্ট্র বানালাম 71-এ। বাঙালির জাতীয় রাষ্ট্র না কিন্তু, কারণ বাঙালি জাতির একটা বড় অংশ বাইরে রয়ে গেছে, এবং তাদের জাতীয়তা কিন্তু অন্য। সো এটা আমরা সেই অর্থে আমি বলবো যে আমরা আসলে একটা জাতি না, একটা ভৌগোলিক সীমানা, যেটা এমনভাবে ডিটারমিন্ড হয়ে গেছে এই জাতি গঠনে। এটাকে যদি আমরা জাতি বলি, এই জাতি গঠনে সবচেয়ে বড় অবদান হচ্ছে র্যাচেল র্যাডক্লিফ। তো জাতির পিতা বললে তারই বলতে হয়। তিনি এই সীমানাটা নির্ধারণ করে দিয়েছেন। আমরা এর মধ্যে লাফালাফি করতেছি, অমুকরে জাতির পিতা বানাই, অমুকরে স্বাধীনতার ঘোষক বানাই, ইত্যাদি ইত্যাদি করতেছে। আমাদেরকে তো এই ভূখণ্ডটা দিয়ে গেছে র্যাডক্লিফ, তাই না? এর মধ্যেই আমরা নানান রকমের ন্যারেটিভ তৈরি করতেছি। আমার এই জন্যই মনে হয় যে আমরা আসলে একটা জাতি হয়ে উঠতে পারি নাই। এর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হইল যে এদেশের মানুষ যা চাইবে তাই হবে। মানুষের যে লেভেল, যে স্তর, তার নেতাদেরও একই স্তর। নেতা তো আসমান থেকে আসবে না। এই ভূখণ্ডের মানুষ বারবার গণতন্ত্রের জন্য হুচট খায় কেন? আমাদের দেশে আসলে এই রাজনীতি নিয়ে যারা চর্চা করেন, দেশ টেশ নিয়ে, এটা হচ্ছে মূলত শহরকেন্দ্রিক মধ্যবিত্ত, তাই না? মধ্যবিত্তের বাইরে আর শহরের বাইরে এটা খুব তেমন কোনো আলোড়ন। এখন কথা হচ্ছে, শহুরে মধ্যবিত্তরা হচ্ছে অপিনিয়ন মেকার। হ্যাঁ, তাদের মধ্যে আছে ধরেন শিক্ষক আছেন, সাংবাদিক আছেন, ছাত্র আছেন। ছাত্ররাও ওপিনিয়ন মেকার, তাই না? তো ফলে যেটা, এবং নানান ধরনের নাগরিক সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠক আছেন, তারা ওপিনিয়ন মেকার। এর বাইরে এটা নাই। এখন কথা হচ্ছে যে এদের কাছে যখনই এই শহুরে মধ্যবিত্তর কাছে যখনই কোনো একটা বিষয় মনে হবে যে এটা অসঙ্গতি আছে বা একটা আছে, তখন তারা এটা নিয়ে সোচ্চার হন। তো এই যে গণতন্ত্র নিয়ে যে একটা আইডিয়ালিস্টিক ধারণা,
আমাদের এখানে আমরা গণতন্ত্র বলতে একদম পাকিস্তান আমল থেকে বুঝে আসতেছি সংসদীয় গণতন্ত্র, মানে পার্লামেন্টারি সিস্টেম। অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম তো খুবই ভালোভাবে ফাংশন করতেছে আপনার ব্রিটেনে, জাপানে, এরকম অনেক দেশ আছে না, অস্ট্রেলিয়া আছে। হ্যাঁ, এমনকি যেভাবেই হোক ইন্ডিয়াতেও ফাংশন করতেছে, এখন পর্যন্ত হোঁচট খায় নাই, ঠিকই ওখানে নিয়ম মতো নির্বাচনটা হয়। ইসরায়েলে ফাংশন করতেছে, আপনি যতই অপছন্দ করেন, ইসরায়েলি হচ্ছে তুমুল যুদ্ধের মধ্যেও তাদের ওখানে সময় মতো ইসরায়েলে নির্বাচনটা হচ্ছে, হয়, right, হ্যাঁ, ওই ইসরায়েলে কমিটমেন্টটা আছে। তো আমাদের এখানে এটা ফাংশন করলো না কেন? আপনি দেখেন এই সম্প্রতি যেটা হয়েছে, এই যে যুক্তরাজ্যে, ইউকেতে স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল ফল ভালো করে নাই। কি হলো? দলের যে সংসদীয় দলের যে নেতা, তিনি পদত্যাগ করলেন। হ্যাঁ, নতুন একজন নেতা আসলো। এর আগে আপনি হয়তো খেয়াল করেছেন যে সবসময়ই ওই সমস্ত দেশে যখন কোনো একটা ডিবেকল হয়, তখন কিন্তু তার দায় নিয়ে নেতা পদত্যাগ করেন। ডেভিড ক্যামেরন যে রিজাইন করলো, তার তো এটা তার দায় ছিল না তো। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওই দেশের সমাজটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাদের নেতারা তো মনে করে একবার ক্ষমতায় পাইলে এটা আল্লাহর নিয়ামত, এটা আমি সারা জীবন ভোগ করব, এটা ছাড়লে বোধহয় আমি একদম দোজকে চলে যাচ্ছি, তাই না? বেহেশত মনে করে ক্ষমতাটাকে। ওরা তো এরকম মনে করে না। তো ফলে যেটা হচ্ছে কি, এই যে আমাদের যে চিন্তা ভাবনা ক্ষমতা নিয়ে, যে ক্ষমতাটা একবার পাইলে মনে করি যে এটা আমার বাপের সম্পত্তি এবং সারা জীবন এটা আমি চর্চা করব এবং আমৃত্য, এবং মরার পরে আমি আমার সন্তানের কাছে দিয়ে যাব এই ক্ষমতা, এই চিন্তা ভাবনা নিয়ে তো হয়। তো ফলে যেটা হয়, একটা সভ্য সমাজে যে পরিবেশে একটা ব্যবস্থা সাকসেসফুল হয়, সেই পরিবেশটা তো আমরা তৈরি করতে পারি নাই। তা না থাকার কারণে এখানে হোঁচট খেয়েছে। আমরা তো ট্রাই করেছি, সংসদীয় পার্লামেন্টারি সিস্টেম আমরা ট্রাই করেছি, ফাংশন করে নাই। সেখানে প্রধানমন্ত্রী বিহেভস লাইক কিং অর কুইন, তাই না? হয়তো ইয়ার মতন, যে কি 16 লুইয়ের মতন, অথবা কুইন ভিক্টোরিয়ার মতন। ভিক্টোরিয়ারও তো পাওয়ার ছিল না তার আগে, মনে করেন। তো এইরকম। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেটা, সেটা আমরা এখানে দেখেছি। জিয়া রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, তার আগে আইয়ুব খান, হ্যাঁ, ইস্কান্দার মির্জা, আইয়ুব খান, ইয়াহিয়া খান। আমরা তাতে স্যাটিসফাইড নাই, আমরা মনে করলাম যে না, এটা পার্লামেন্টারি। তো দুই জায়গায় দেখা যায় প্রেসিডেন্ট যে একচ্ছত্র ক্ষমতাটা এনজয় করে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে, আমাদের পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী তার চাইতে 1 গ্রাম কম ক্ষমতা এনজয় করে না। সে ওই রকমই প্রেসিডেন্টের মতন, সব কিছু তার হাতে। এবং আমাদের এখানে মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে জবাবদিহি করে না, আমাদের মন্ত্রিসভা জবাবদিহি করে প্রধানমন্ত্রীর কাছে। তো এই যে সিস্টেমটা, এটা তো আমরা বদলাই নাই। ফলে ওই সিস্টেমের মধ্যে যারাই যায় তারা একইভাবে আচরণ করে। এখন আপনি বলতে পারবেন যে এখানে তো বিভিন্ন দল আছে, বিরোধী দল আছে, সরকারি দল আছে, সরকারি দল বিরোধী দলে যায়, বিরোধী দল সরকারি দলে আসে, ক্ষমতার নানা রকম পালা বদল হয়। কিন্তু হয় না কেন? পরিস্থিতি বদলায় না কেন? বদলায় না এর কারণেই এই সবাই কিন্তু একটা গোষ্ঠীর মধ্যেই, বুঝছেন, ক্ষমতা কেন্দ্রিক। হ্যাঁ, একটা গোষ্ঠীর মধ্যে। যেন এফবিসিসিআই আছে না, আমাদের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, তাদের মধ্যে নানান রকমের দ্বন্দ্ব থাকতে পারে নেতৃত্বের, হ্যাঁ, বা নীতি নিয়ে, সরকারি নীতি নিয়ে, কিন্তু কিছু কিছু ব্যাপারে তো তারা ঐক্যবদ্ধ। তাদের একচ্ছত্র মুনাফাটা যাতে এনশিওর হয়, সেটা তারা সব সরকারের কাছ থেকে আশা করে, এবং এই জন্য তারা সব সরকারের সঙ্গে কোলাবোরেট করতে চায়। এটাই হলো আমার কথা। কেন কোলাবোরেট করে? বিকজ তারা মনে করে এটা দিয়ে তারা সুবিধাটা পাবে, নিজেদের সুবিধাটা দেখে। আমাদের এখানে রাজনীতিটাও নিয়ন্ত্রণ করে এরকম একটা গোষ্ঠী, আমরা যেটা অলিগার্ক বলতে পারি, তাই না? এই গোষ্ঠীটার মধ্যে নিজেদের মধ্যে কিছু কিছু রাইভালরি আছে, দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের চারদিকে এদের মধ্যে কিছু কিছু গ্রুপ তৈরি হয়ে তারা একটা এক নামে পার্টি করে, আর একটা আরেক নামে পার্টি করে, কিন্তু তাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং আচরণ একই,
মুদ্রার এপিঠ ওপিঠ আমরা বলি না। ফলে যেটা হয়, দল বদলায়, সরকার বদলায়, কিন্তু আমরা পরিবর্তনটা দেখি না। এই জন্য এই একটা গোষ্ঠীর মধ্যে যে নড়াচড়া করে ক্ষমতাটা, একটা গোষ্ঠীর এই অংশ ওই অংশকে গালি দেয়, বলে তোরা প্রতিক্রিয়াশীল, আমরা প্রগতিশীল, ওরা আবার এদেরকে বলে তোরা স্বৈরাচার, আমরা এলাম গণতান্ত্রিক, এইরকম চলতে থাকে। কিন্তু আচরণগত দিক দিয়ে পার্থক্যটা, ওই যে বাংলায় একটা কথা আছে না, 19-20, পার্থক্য একের, কিন্তু এটা কোনো ধর্তব্য না। তা আমাদের এখানে এই অবস্থাটা হয়ে গেছে। এর মাঝখানে আমাদের এই দেশের মানুষ চিরে চ্যাপ্টা হচ্ছে, জিম্মি হয়ে গেছে। এই গণতন্ত্রের ভবিষ্যৎ কি? এখন গণতন্ত্রের ভবিষ্যৎ তো আমি দেখি, মানে যদি আলোচনা করতে হয়, মানে ভবিষ্যৎ নির্ধারণ করবে যারা, মানে একটা পরিবর্তনের জন্য অনুঘটক লাগে, ক্যাটালিস্ট। আপনাদের এখানে তো ক্যাটালিস্টের ভূমিকা কে নেবে? এটা তো নিতে হবে রাজনীতিবিদদের, তাই না? অন্যরা তো এই ক্যাটালিস্টের ভূমিকা নিতে পারে না। তো রাজনীতিবিদরা যদি নিজেরা, হ্যাঁ তারাও ক্যাটালিস্টের ভূমিকা নেয় পরিবর্তনের, কিন্তু পরিবর্তন করার পরে ওই যে ক্যাটালিস্ট, সেটা হচ্ছে, যেমন আমি একটা ক্রুড স্থূল উদাহরণ দিই। এই যে আমাদের 24-এর যে জুলাই আন্দোলন যেটা আমরা বলি না, এই জুলাই আন্দোলনের লক্ষ্য কি ছিল? আপনি এক একজনকে প্রশ্ন করেন, আমরা অনেকে বায়বীয় কথা বলি। শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে। কোটা সংস্কার আন্দোলন যারা করেছে তারা তো আন্দোলনে সফল, কোটা সংস্কার তো হয়ে গেছে, তো সরকার দিয়ে দিছে 93% কোটা মুক্ত পেয়ে গেছে। রাজনৈতিক দলগুলো কি চেয়েছিল? যে হাসিনা যাক, হ্যাঁ এত বছর ধরে আছে, তো তারা রেজিম চেঞ্জ চেয়েছে, রেজিম চেঞ্জ হয়ে গেছে, তাদেরও সফল, তারা যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে। আর আপনি বলবেন আমজনতা কি পেল? আমজনতা কি চেয়েছিল? এই যে আমাদের বুদ্ধিজীবীরা মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলে না, জন আকাঙ্ক্ষা, বুদ্ধিজীবী সাম্য, না, বুদ্ধিজীবীতে নাই, না না আছে, এখন আছে, মানে আমরা বলি বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি যে রাজনীতিবিদ, না তো রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলার বাইরে যে অংশটা, মানে এদের মধ্যে নানান ভাগ, কিন্তু আমি তবুও এদেরকে বুদ্ধিজীবী বলছি, যারা মানসিক শ্রমের উপরে নির্ভর করে জীবনযাত্রা নির্বাহ করেন, আমরা তাদেরকেই বুদ্ধিজীবী বলি, তাই না? এটা আমি কোনো খারাপ অর্থে বলতে চাচ্ছি না, এটা প্রতিটি সমাজেই তাই। এখন এখানে কথাটা হলো যে কি সমতা, ন্যায্যতা, আপনি যে কোনো জায়গায় যান, একটা গ্রামের একটা কৃষককে জিজ্ঞেস করেন, ভাই ন্যায্যতা, আমরা তো ন্যায্যতা চাই, আপনার সঙ্গে ন্যায্যতা কি? ও তো বুঝবে না এটা। যেমন আমাদের দেশে এই যে তথাকথিত বাম ফেল করলো কেন? সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, পুঁজিবাদ, হ্যাঁ, প্রধানতন্ত্র, কি এই সমস্ত জিনিস তো গ্রামের লোক এগুলো বুঝে? কিচ্ছু বোঝে না। এটা নিজেরা এগুলি আলাপ আলোচনা করে, লেখালেখি করে, এরাই বই লেখে, এরাই বই পড়ে, সাধারণ মানুষের সাথে কোনো রকমের সংস্রব নাই। তো মানুষ এদের পেছনে যায় না, তখন তারা বলে যায় মানুষ কি, আমরা তো জনগণের সস্তা সেন্টিমেন্টের লেজুর বৃত্তি করি না, আমরা নেতৃত্ব দিই, তা তো তোমাদের গায়ে মানে না, আপনি মোড়ল, মানুষ তোমাদেরকে মানে না, তোমাদের কথা ভাষা বোঝে না, আর তোমরা নেতৃত্ব দিবার। ওরা এসে তোমার নেতৃত্ব চাইছে? কোনোদিন মানুষ এসে বলছে, শ্রমিকরা, কৃষকরা, যে ভাই আপনি এসে আমাদেরকে নেতৃত্ব দেন? তো জোর করে। তো এরকম হচ্ছে। তো আমাদের এখানে অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে এটার আসর আছে। সবাই বলে যে আমি গণতন্ত্র দিব, এই ভাষাটা দেখেন, আমি গণতন্ত্র দিয়েছি। আরে বাবা, তুমি দেওয়ার কে? এটা তো আমার বার্থ রাইট, আমার মৌলিক অধিকার, তুমি বরঞ্চ কেড়ে নিচ্ছ আমার কাছ থেকে, সেটা বন্ধ করো, কেড়ে নিও না। তো কিন্তু আমাদের এখানে রাজনীতিবিদদের ভাষা হচ্ছে আমি গণতন্ত্র দিয়েছি, হ্যাঁ, আমার বাবা স্বাধীনতা দিয়েছে, হ্যাঁ, আমার বাবা স্বাধীনতা ঘোষণা করেছে, আমি উন্নয়ন দিচ্ছি, উন্নয়ন দেব। আর তুমি দেওয়ার কে রে বাবা? এটা তো এই দেশের মানুষের। তো সুতরাং আমরা এই বাগাড়ম্বরগুলো করি, কিন্তু এই পরিবর্তন তো আমরা লক্ষ্য করছি না। পরিবর্তন নাই তো। ওই যে বললাম যে একটা গোষ্ঠী, তাদের তো স্বার্থ একটাই, সেটা হচ্ছে তারা পাওয়ার পলিটিক্সটা করে নিজেদের গোষ্ঠীর স্বার্থে।
এর বাইরে না। এই গোষ্ঠীর স্বার্থ থেকে বের হবো আমরা। ওই যেমন ব্যবসায়ীদের মধ্যে একটা জিনিস আছে, আপনি হয়তো আমরা ইদানিং খুব বেশি আলোচনা হয় এটা নিয়ে, ওই যে সিআরএস, সিআরএস, হ্যাঁ, কি বলে এটাকে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখান থেকে তারা অনেক জনহিতকর কাজ টাজ করে। এই রাজনৈতিক দলগুলির মধ্যে যদি সিআরএস এর চর্চাও কিছুটা থাকতো, তাহলে আমরা কিছুটা স্বস্তি পেতাম, পরিবর্তন হইতো। এটাও তাদের মধ্যে নাই। যা পায় আমি সব একা খাবো, আমি খাবো, আমি নেতা, আমি সবকিছু। হ্যাঁ। যাই হোক, এখন আসি মানে আরেকটু কি, আপনি আন্দোলনের কথা বলছিলেন, 2024-এর 5ই আগস্টের কথা বলছিলেন। সেখানে তো একজন মানে অনুঘটক তো অবশ্যই ছিল, সেটা যদিও এটা হ্যাঁ না দৃশ্যমান না, বাট আমরা জানি যে একটা কিছু ছিল। যাই হোক, সেটা তো গেল। এখন একটা বিতর্ক হচ্ছে। বিতর্কটা হচ্ছে, বিতর্কে আপনি অংশ নিয়েছেন, এটা এরকম একটা আমি একটা ক্লিপে দেখলাম যে আপনিও বলছেন শেখ হাসিনাকে উনি পালিয়ে যান নাই, ওনাকে নিয়ে দিয়ে আসা হয়েছে। এর মধ্যে তফাৎটা কি? এটা আসলে বুঝলাম না। এইটা হচ্ছে ধরেন মানে 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 আমরা তো ভাষা, নানান ভাষায় জিনিস। শেখ হাসিনার চলে যাওয়াটা, উনি তো স্বেচ্ছায় যান নাই, যেতে বাধ্য হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, উনি ক্ষমতা ছাড়তে চান নাই। কিন্তু তার এই যাওয়াটা যে প্রক্রিয়ায় হয়েছে, সেখানে তো এখানে তখন যারা ক্ষমতায় ছিল, উনি তো সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল, তাই না? তো তাদের এন্ডোর্সমেন্ট ছাড়া তো নেই, তারাই তো তাকে রেখে আসছে এখানে, তাই না? তারা তো তাকে অ্যারেস্ট করতে পারতো, কাস্টডিতে নিতে পারতো, বা জনতার হাতে ছেড়ে দিতে পারতো। জনতার যে অবস্থা করেছিল মুসোলিনির, এই অবস্থা হয়তো তার হতো। আরেকটা হলো, এখন তো আমরা এটা ক্লিয়ার, আমি যদিও বলেছি, পরে তো এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী একই কথাই বলেছেন, যে হাসিনা নিজেই যোগাযোগ করেছেন, শেল্টার চেয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য, তারা এটা করেছে। এই জন্যই বললাম যে আমাদের ওই সময়ে যারা কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ এবং শেখ হাসিনা, তিনজনের একটা সম্মিলিত প্রয়াস, যৌথ সিদ্ধান্তেই এটা হয়েছে, এক প্রক্রিয়াটায়। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা চেয়েছিলেন ভারত থেকে কোনো বিমান আসুক, কিন্তু বিমানটা তারা পাঠায় নাই। বাংলাদেশ মানে বাংলাদেশের তরফে যারা এই সেনাবাহিনী, এটা হইতে পারে, কারণ হচ্ছে শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন যে মানে বাংলাদেশ থেকে কোনো বাহনে তিনি যাবেন, হয়তো সেই আস্থা ছিল না, ভীতি ছিল। উনি ভারতের উপর বেশি ভরসা করেছেন, নিজেকে নিরাপদ মনে করেছেন, ভারতীয়রা যদি পাঠায়। ভারতীয়রা দেখেছে আন্তর্জাতিক কূটনীতির আলোকে যদি আমরা দেখি, যে ভারত যদি একটা বিমান পাঠায়, তাহলে এটার এক ধরনের অর্থ হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা সেই বার্তাটা দিতে চান না। তখন এইভাবেই এটা হয়েছে যে আমাদের এখান থেকেই বিমান তাকে রেখে আসছে। তো তো ভারত এটা বলতে পারে যে আমরা তো তাকে গিয়ে নিয়ে আসি নাই, তিনি আসতে চেয়েছেন, আমরা শেল্টার দিয়েছি। আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনি তো রাজনীতি নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন থেকে, আমার তো জানা সবই। প্রত্যেকটা রাজনৈতিক ঘটনাবলীর উপরে আপনার একটা মোটামুটি একটা ধারণা আছে। শেখ হাসিনার ভবিষ্যৎ কি, রাজনৈতিক ভবিষ্যতের কথা বলছি আমি কোনো, আচ্ছা বাংলাদেশে তো মিরাকল হয়, মিরাকলটা পরে বলেন, আপনি এমনি আমি বলবো যে আমরা যদি ওই মানে যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, এই অবস্থায় তো কারো ফিরে আসার কথা না। এই জন্যই বলছি প্রেসিডেন্স আছে। কেউ ফিরেছে নাকি? না, রেজা শাহ পাহলভি ফিরে নাই, মার্কোস তো ফিরে নাই, ফ্যামিলি পড়েছিল। হ্যাঁ, তার ফ্যামিলি ফিরেছিল আর কি। হ্যাঁ, কিন্তু মার্কোসকে তো ফিরে আনতে পারে, ডেড বডিও আনতে পারে, রাইট। এরকম অনেক আছে, এই ধরনের অবস্থায় ফিরে আসে না। এবং তো সুতরাং এবং মাস কিলিংয়ের অভিযোগ যেটা যেটা মার্কোসের বিরুদ্ধে ছিল, যেটা রেজা শাহ পাহলভির বিরুদ্ধে ছিল, তো ফিরে আসা না। এমনি ধরনের চুরি চামরির কারণে চলে গেলে, এরশাদ যেমন রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, তার বিরুদ্ধে চুরি টুরি এগুলির ইয়া ছিল। আমাদের এখানের পরবর্তী শাসকরা যদি একটু সেন্সিবল হতো, তাহলে তো তার বিরুদ্ধে
একটা নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাত করার দায়ে তার অভিযুক্ত হইত, হ্যাঁ শিওর। এবং একটা চরম শাস্তি হইতে পারতো। সেই মামলা তো হয় নাই। তার বিরুদ্ধে মামলা দিছে কি বেআইনি অস্ত্র। কে কোন শাসক, দুবাই না কি কাতারের আমির, তারা একটা বন্দুক উপহার দিছিল, ওইটা উনি জমা দেয় নাই, রেখে দিছে। এটা দিয়ে কিন্তু শুরু বালখিল্য একটা মামলা আর কি। তো শেখ হাসিনার ওই সেন্সে ফিরে আসার কথা না, কিন্তু তারপরে আসবে যে বাংলাদেশে অনেক মিরাকল ঘটে। মিরাকলটা কি? মিরাকলটা হইল যে আপনি হয়তো কোনো একটা জিনিস অ্যাপ্রিহেন্ড করতে পারতেছেন না, কিন্তু হঠাৎ ঘটে গেল, তখন আমরা একটু সারপ্রাইজড হই, তারপরে এটা গা শোয়া হয়ে যায়। তো এরকম কিছু হতে পারে। এখন মনে করেন না, দুইটা বাংলাদেশের সৃষ্টিটাই আপনি দেখেন না, এরকম দুইটা ঘটনা। 25শে মার্চ রাত্রে আর্মি ক্র্যাকডাউন হলো, আর 25শে মার্চ ভারত বর্ডার খুলে দিল। এই দুইটার যে কোনো একটা হলে তো বাংলাদেশ স্বাধীন হয় না, না একটা না হলে। এই দুইটা কোয়েনসাইড না করলে বাংলাদেশ ওই মুহূর্তে স্বাধীন হয় না। হয়তো হয় আরও অনেক পরে হয়, অন্য প্রক্রিয়ায় হয়। তো এটা কেন এরকম হইল? কেন 25 তারিখ রাত্রে ওরা ক্র্যাকডাউন করলো? অ্যান্ড দে নিউ ইট ভেরি ওয়েল যে বাংলাদেশ, ওদের লেখা টেখা দেখলে বোঝা যায়, ইয়া নিজে বলেছেন যে আইদার টুডে ও টুমোরো বাংলাদেশ উইল সিসিড। তাইলে ওই যে 70 সালে, তাইলে আমরা আমাদের ওইভাবে বলছে, তাইলে আর তাদেরকে আমরা আমাদের রক্ত শোষণ করতে দিব কেন? তারা হচ্ছে বাঙালিরা পাওয়ারে গেলে তাদের রক্ত শোষণ করবে, সুতরাং যা হওয়ার হয়। আইয়ুব খান জানতো বাংলাদেশ আলাদা হয়ে যাবে। আলতাফ গহরকে বলছিলেন উনি, তার ইনফরমেশন সেক্রেটারি, যে একটা কমিশন করে দেখেন যে পূর্ব পাকিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে তার অভিঘাত পাকিস্তানের অর্থনীতিতে কি হবে। এটা 67 সালে আইয়ুব খান বলেছেন। তো সুতরাং তারপরে কেন এই ক্র্যাকডাউনটা করলো 25শে মার্চ? হ্যাঁ, এই যে এইটা একটা ব্যাপার, এইটা নিয়ে খুব একটা কাজ হয় নাই। তারপরে 25শে মার্চ ভারত কেন বর্ডার খুলে দিল, এটা নিয়ে নানান রকমের তত্ত্ব আছে। কিন্তু এই দুইটার একটা না হলে কিন্তু 71 সালে বাংলাদেশ স্বাধীন হয় না, বুঝছেন না? তো এরকম অনেক কিছু ঘটে যায়। আমি ওই যে কথাটা বলেছিলাম, মিরাকল হইতে পারে, ফিরে আসতে পারে। আমি বলছি যে ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে শেখ হাসিনা দিল্লিতে গেছেন, মানে ভারতে গেছেন। ফিরে আসতে হইলে আবার এই ত্রিপক্ষীয় সমঝোতা হতে হবে। এখন এই সমঝোতা হইলে 3 পার্টিকে এক হইতে হবে। এখন সেটা ইচ্ছার পক্ষেও এক হইতে পারে, একমত, ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে। অনেক সময় আছে না, চাপে পড়ে মেনে নেয়। আমরা অনেক চুক্তি মেনে নেই না, চাপে পড়ে, কারণ আমরা এটা প্রতিরোধ করার ক্ষমতা রাখি না, সামর্থ্য রাখি না। সেটা হচ্ছে অন্য জিনিস। কিন্তু শেখ হাসিনা ফিরে আসবে, এটা ভারতকে সিরিয়াসলি এটা নিয়ে ম্যানুভার করতে হবে, বাংলাদেশকেও এটা অ্যাকসেপ্ট করতে হবে। আর শেখ হাসিনা নিজে যদি মনে করেন আসবেন। আমি আর একটা কথাও বলেছিলাম ওই সময়, যে শেখ হাসিনা ফিরবেন কেন? এটা আমার যুক্তি নাকি? যা তিনি ছেড়ে গেছেন সেটা ফিরে পাওয়ার জন্য, তো সেটা হচ্ছে ক্ষমতা। তো সেই ক্ষমতার এসুরেন্স যদি তিনি না পান, মানে আজ হোক, 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, উনি কেন ফিরবেন? বিরোধী দলীয় রাজনীতি করার জন্য শেখ হাসিনা ফিরবেন। বিরোধী দলের রাজনীতি করার কোনো রকমের ন্যূনতম ইচ্ছা তার থাকলে উনি ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা বাতিল করতেন না। উনি জানেন ওই ব্যবস্থা থাকলে তিনি মানে নির্বাচনে জিতে আসতে পারবেন না, সেই জন্যই তো বাতিল করেছেন। তো সুতরাং তার মানে হচ্ছে কি, ওই ত্রিপক্ষীয় সমঝোতার সঙ্গে এটাও কিন্তু যুক্ত যে উনি আবার ক্ষমতা ফিরে পাবেন। এবং এটা মানে হাসিনার ধর্মমতে যারা বিশ্বাস করে তারা কিন্তু এখনও বিশ্বাস করে যে উনি ফিরে আসবেন এবং আবার ক্ষমতা পাবেন, এবং তারা তাদের বিরুদ্ধে যে সমস্ত কার্যকলাপ হয়েছে এটা তারা সুদে মূলে আদায় করবেন। হুমকি তো আমরা প্রতিদিন শুনছি। এখন যেটা বলতেছে তারা যে হাসিনা ট্রাম্প কার্ড, এটা হাসিনা কার্ড, হাসিনা কার্ড খেলার জন্য। আর একটা এটা হচ্ছে পারে যে এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করছে বাংলাদেশকে চাপে রাখার জন্য, সেটা হইতে পারে, চাপে রাখার জন্য এটা করে। যাই হোক, আজকে দিনের শুরুতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত হলো যে 1971 সালের মুক্তিযুদ্ধে কে কোথায় কিভাবে মারা গেছে তার ইতিহাস তুলে আনা। এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা তো ধরেন আমাদের মুক্তিযুদ্ধের পরে 74 সালে আমাদের প্রথম
জনশুমারি হলো, সেন্সাস, তখনই কিন্তু আর 2টা কোয়েশ্চেন অ্যাড করে দিলে এটা চলে আসতো। যে প্রত্যেকটা গ্রামে, তারা তো সবাই জানে তাদের গ্রামে কে কীরকম ছিল, হ্যাঁ, কয়জন মুক্তিযোদ্ধা মারা গেছে, কয়জন সাধারণ মানুষ মারা গেছে, কয়জন রাজাকার মারা গেছে, এগুলো তাদের কাছে তথ্য আছে। এখনও তথ্যগুলো পাবেন, কিন্তু এখন অনেক তথ্য বিকৃত হয়ে যাবে। রাজাকার হয়ে যাবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা হয়ে যাবে রাজাকার, ওই যে দলাদলির ব্যাপার আছে, তাই না? আপনি হয়তো জানেন যে আওয়ামী লীগ যেমন মনে করেন যে রাজাকার যদি আওয়ামী লীগ করে সে মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধা যদি আওয়ামী লীগের বিরোধিতা করে তাহলে সে রাজাকার। এই পলিটিক্সটা করেছে না এতদিন, এত বছর আওয়ামী লীগ। তো এই জিনিসটা এখন হয়তো জরিপ করতে গেলে যারা সমাজপতি তারা নানানভাবে হয়তো তথ্য বিকৃতি করতে পারে, কিন্তু তারপরেও আমি মনে করি এটা হওয়া উচিত, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থার মাধ্যমে একটা জরিপ হওয়া উচিত। কিচ্ছু না, এটা একদিনে করা সম্ভব, একদিনে না, এক সপ্তাহে। মনে করেন যে প্রত্যেকটা উপজেলায়, আমাদের কয়টা উপজেলা, হার্ডলি 500 উপজেলায় যদি একটা করে টিম যায়, তারা ওই উপজেলায় সব গ্রামে গিয়ে ইয়ে করবে। বা ইউনিয়নে যদি বলি যে আমাদের 5000 ইউনিয়ন ধরে নিলাম, 5000 ইউনিয়নে যদি 5000 টিম যায় 2-3 জনের, তারা ওই গ্রামগুলিতে একটা জরিপ করে, কুইক জরিপ করে চলে আসবে। এখন সব জায়গায় রাস্তাঘাট আছে, কোনো অসুবিধা নাই, এটা চাইলে পারা যায়। আমরা তো 30টা লোক মারা গেছে এটা বলেছি না। এইটা তো ধরেন না, সংখ্যা নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, আমি এটার মধ্যে যাচ্ছি না। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদের যদি এটা উদ্যোগ নেয়, আরে কি বলে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, তাইলে আমার এটার প্রতি আমার আস্থা নাই। আমি তো এর আগেও কয়েকবার বলেছি এই মন্ত্রণালয়টা উঠাই দেওয়া উচিত। প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে কয়েকটা খারাপ সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে এই মন্ত্রণালয়টা প্রতিষ্ঠা করা। হয়তো উনি ভেবেছিলেন মানুষের আবেগ নিয়ে একটা কিছু করা। এটা হচ্ছে একটা চোর বাটপারের জায়গা, এটা সার্টিফিকেট কেনা বেচা করে। চিন্তা করেন, এই যে টেস্টের সোনা চুরি নিয়ে একটা রিপোর্ট হলো না, হ্যাঁ, কি হয়েছে তার, এটাতে বলেন আপনি। কত বড় বেইজ্জতি নেশন হিসাবে আমরা হয়েছি, যে আমরা একটা লোককে সম্মাননা দিচ্ছি, একজনকে, এবং ইন্দিরা গান্ধীকে দেওয়া টেস্টটা সম্মাননা, সেখানে ওজনে কম এবং খাদ বেশি। এই প্রতারণা আমরা করেছি। আচ্ছা, তো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কি কারো বিরুদ্ধে কি কোনো ইয়ে হয়েছে? এই সমস্ত জিনিস বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। এটার কোনো দরকারই নাই আসলে। তাহলে এইটার সলিউশনটা কিভাবে? হ্যাঁ, এই যে সমস্ত বিষয়ে যেটা না, সলিউশন হচ্ছে যে কার্যকরী উদ্যোগ নেওয়া। মনে করেন আপনি যদি কিচ্ছু না, যারা 71-এ মারা গেছেন, শহীদ হয়েছেন, তাদের তো একটা তালিকা, এটা তো আমাদের ইতিহাসের অংশ, আমরা জানবো না কবে কোথায় কোন মার্কিন সোলজার নিখোঁজ হয়েছে বা মারা গেছে। 20 বছর 30 বছর পরেও তার ওই দেহাবশেষ বা মাটি এনে আমেরিকা ইয়ে করছে। ওইটা না করতে পারলে আমেরিকার যে জনমত সরকারের বিরুদ্ধে চলে যাবে, কারণ ওটা হচ্ছে জনগণের রাষ্ট্র। এটা আমাদেরকে বুঝতে হবে। এখান থেকে আমরা যতই অনেকে ওই আমেরিকারে গালাগালি দিয়ে সুখ পাই, ওটা জনগণের রাষ্ট্র। আর আমাদের এখানে জনগণের রাষ্ট্র আমরা বানাইতে পারি না। এটা কি? এটা জনগণের রাষ্ট্র না। আচ্ছা, এখানে জনগণ, হ্যাঁ, ভোট দিয়ে একটা সরকার বানায়, তারপরে সে সিন্দাবাদের দৈত্যের মতন ঘাড়ে চেপে বসে আপনাকে হুকুম করে। এটা একটা জনগণের রাষ্ট্র হইলে যারা 71-এ মারা গেছে তাদের তালিকা করাটা এদের জন্য ফরজ হইত। 55 বছরে এটা হয় নাই, তাই না? তারা অন্যান্য সুপারফ্লুয়াস ইস্যু নিয়ে মারামারি করে, ঝগড়া করে, আসল কাজটা করে না। 1972 সালে হ্যাঁ, সম্ভবত অক্টোবর মাসে হয়তো পল্টন ময়দানে ওই জনরাষ্ট্রের স্লোগানটা আমার কানে বাজে এখনো। সেদিন কিন্তু ওইখান থেকে ওই আওয়াজটা যদি তখন সর্বত্র ছড়িয়ে দেওয়া যেতে পারতো, তাইলে হয়তো বা একটা চেঞ্জ আসতে পারতো। কিন্তু সেটা তো নেই। সে ওইখান থেকে তো কম্প্রোমাইজ করেছে, জাসতার কথা বলছি, কিন্তু এটা তো কম্প্রোমাইজ করেছে পরে। আরে বললেন না, আমাদের এই যে যারা শাসক গোষ্ঠী, যাদেরকে আমরা মনে করি যে আমাদের অভিভাবক, তারা তাদের গোষ্ঠী স্বার্থের বাইরে চিন্তা করে না। এই যে জনগণের চাহিদাটা কি সেটার কথা তাদের নাই। এমপির বেতন কত হবে, মন্ত্রীর বেতন কত হবে, অ্যাপার্টমেন্ট আছে তাদের, ওই যে এমপিদের, সেখানে ওই যে ওয়াশিং মেশিন, ওভেন, ফ্রিজ, এগুলি তারা চায়। হ্যাঁ, গাড়ি প্লট সবই তো গাড়ি প্লট তারা চায়। মনে করে যে মানে এটা হচ্ছে একটা মালিক সমিতি। আমাদের জাতীয় সংসদ হচ্ছে
বাংলাদেশের একটা মালিক সমিতি, তারা যা খুশি করতে পারে, নিজেদের জন্য যা কিছু আদায় করতে পারে। আবার ঠিক দেখবেন যে পরবর্তীতে যদি একটা নির্বাচন হয়, নির্বাচনের আগে এসে পৃথিবীর যত সুন্দর সুন্দর ভালো ভালো কথা আছে সেগুলি তারা আওড়াবে। এখনো তারা এগুলো বলে না। কিন্তু এই এই উপমহাদেশ মানে এই ভূখণ্ডের মানুষ বারবার স্বপ্ন দেখে, হ্যাঁ, কিন্তু কোথায় যেন একটা গোলমাল, কোথায় যেন বারবার একটা- তো স্বপ্ন দেখে, কিন্তু কথা হলো মানুষের স্বপ্ন নিয়ে তো কেউ মাথা ঘামায় না। আপনি দেখেন যে কোনো রাজনৈতিক নেতা কর্মীর সঙ্গে, মানে যারা দলান্ধ, বলছে তার নেতার স্বপ্ন তারা বাস্তবায়ন করছে। জনগণের স্বপ্নের এখানে কোনো জায়গাই নাই। আমার নেতা, তিনি স্বপ্ন দেখেছেন, হ্যাঁ, বাংলাদেশ হবে একটা সোনার বাংলা, সে নেতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, বাংলাদেশ হবে একটা উন্নত দেশ, সমৃদ্ধ দেশ, সেই স্বপ্ন। আরে বাবা, আমার মা বাবারও তো স্বপ্ন ছিল, আমারও তো স্বপ্ন আছে, এটা নিয়ে কেউ মাথা ঘামায় না, নেতার স্বপ্ন। তো আমরা এই যে বললেন না স্বপ্ন দেখি, আমরা সবাই স্বপ্ন দেখি, পরবর্তীতে দেখা যায় যে এটা আমাদের স্বপ্নটা স্বপ্ন থাকে না, স্বপ্ন আমাদের নেতারাই দেখেন। স্বপ্ন এবং তো- নেতাদের মানে স্বপ্ন তো ফিকে হয়ে যায়, মানে ব্যর্থ হয়, না, এবং মানুষ হতাশ হয় বারবার। স্বপ্নটা পরবর্তীতে দুঃস্বপ্নে পরিণত হয়। এই যখন অবস্থা, তাহলে একটা বিপ্লব কেন ব্যর্থ হয় বলেন তো? এটা আপনার গবেষণার বিষয় আর কি। আর বিপ্লব ব্যর্থ হয় এই জন্য যে যাদেরকে আশা ভরসা করে আপনি যাদের উপর আস্থা রাখলেন, তারা আপনার আস্থার প্রতিদান দিল না। জনগণ যখন প্রতারণার শিকার হয়, তখনই এটা ব্যর্থ হয়। নেতারা তো মানে তারা যারা নেতৃত্ব দেন, তারা তো একটা মানুষকে বলেন যে আমরা এই এই কাজ করেছি, এই যে স্বপ্ন হইলো আগামী দিনে আমাদের সোনার বাংলা হবে, এই সেই। কিন্তু বিপ্লবটা যে উদ্দেশ্য নিয়ে একটা তোর মনে করেন 2024-এর যে 5ই আগস্টের যে বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলেন না কেন, তো এটা থেকে তো মানুষ অনেক স্বপ্ন দেখেছে। কিন্তু বাই দিস টাইম 2 বছরের মাথায় কিন্তু আমরা দেখছি যে অনেকেই ওইখান থেকে সরে যাচ্ছেন, সরে স্বপ্ন গেছে। মানে কি, মনে করেন যে একজন আমার মতো একজন মানুষ, আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম স্বস্তি। Yeah, আমি চেয়েছিলাম এই যে নোংরা এজিটেশনাল পলিটিক্সটা বন্ধ হোক, আচ্ছা, রাস্তাঘাটে মিটিং মিছিলটা বন্ধ হোক, রাস্তা আটকে, তাই না? বন্ধ ক্যাম্পাসে, হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের লেজুর সংগঠনগুলো বন্ধ হোক, এটা আমি চেয়েছি। এ কিন্তু কোনোটাই হয় নাই, হয় নাই, তাইলে তাই না? তাইলে তো সুতরাং এটা আমার কি- চাওয়াটা এটা তো, কি আপনি সিস্টেমকে দায়ী করবেন না নেতাদের দায়ী করবেন? এটা নেতাদেরকেও দায়ী করব, এবং সিস্টেম তো মানুষই বানায়। এখন আপনি বাংলাদেশে অনেক লোক পাবেন, এই যেমন আমি বলি যে ছাত্র রাজনীতি এটা বন্ধ করা যাবে না, কারণ এটার মাধ্যমে বাংলাদেশ হয়েছে, হ্যাঁ, ভাষা আন্দোলন এই সেই ছাত্র রাজনীতি। এটা কি ছাত্র রাজনীতি? এটা তো হচ্ছে জাতীয় রাজনৈতিক দলগুলোর লেজুর সংগঠন, যারা ওই দলের হয়ে লাঠিয়াল হিসাবে কাজ করে। এবং দেখেন এখানে বিভিন্ন জায়গায় মারামারি করতেছে, এটাতে আপনি ছাত্র রাজনীতি বলবেন? ছাত্র রাজনীতি হবে ছাত্র বিষয়ক, শিক্ষা ব্যবস্থা নিয়ে, তাদের প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে, সিলেবাস নিয়ে, গবেষণা নিয়ে, লাইব্রেরি নিয়ে, এগুলি নিয়ে কোনো কথাবার্তা নাই। তার নেতার এজেন্ডাগুলি সে আওড়াচ্ছে ইয়াতে বসে বসে, ক্যাম্পাসে বসে বসে, আর জিন্দাবাদ মুর্দাবাদ দিচ্ছে। এটাতে আপনি রাজনীতি, ছাত্র রাজনীতি বলবেন? পৃথিবীর কোনো সভ্য দেশে এটা আছে? এইসব নেতারা তাদের ছেলে মেয়েদেরকে যে সমস্ত দেশে পড়তে পাঠান, সেসব দেশে কি আছে এগুলো? নাই তো। আমি আমার নিজের ছেলে মেয়েকে রাজনীতি করতে আনছি না, অন্যের ছেলে মেয়েরা আমার হয়ে রাজনীতিটা করবে। আর আমার ছেলে মেয়েরা করবে কি, বাইরে গিয়ে ডিগ্রি টিগ্রি নিয়ে এসে তারপরে এখানে জেকে বসবে, তখন সে সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করবে। এই তো বলছে আমার কনস্টিটিউয়েন্সিটা আমি তাকে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি। আর এই ছাত্র রাজনীতি নিয়ে অনেকে আছে, আপনি দেখবেন যে যারা এক ধরনের অবসেশনে ভোগে, তারা বলে ও এটা তো কি বলে বিরাজনীতিকরণের কথা বলছে, মানে ছাত্র রাজনীতি না থাকলে বিরাজনীতি। ছাত্র রাজনীতি বলে আমরা যে প্রচলিত অর্থে যে ছাত্র সংগঠনগুলি দেখছি, এগুলি না থাকলে বিরাজনীতিকরণ হয়ে যাবে। তো রাজনৈতিক নেতাদের ছেলে মেয়েরা কি কেউ ছাত্র রাজনীতি করেছে? আপনি কি তাহলে এই ধরনের ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে? টোটালি বন্ধ করে দেওয়া উচিত। এই নুইসেন্স দিনের পর দিন চলতে পারে না। মানে এগুলি তো হচ্ছে ঠ্যাঙ্গারে বাহিনী, এগুলি তো ছাত্র সংগঠন না। আচ্ছা, ছাত্রদের কয়জন ছাত্র সেখানে যায়?
ইভেন আমি যখন ছাত্র ছিলাম তখনই দেখতাম যে আমরা করিডোরে মিছিল টিছিল দেখতাম বা করতাম, কয়জন, বাকিরা তো ক্লাস করতো, আমরা মাঝে মধ্যে তাদেরকে ক্লাস করতে দিতাম না, বন্ধ করে দিতাম। হ্যাঁ, আসতে হবে মিছিলে এসে। সাধারণ ছাত্ররা কখনোই এটা পছন্দ করে না। এই যে হ্যান্ডফুল অফ পিপল, কিছু লোক গিয়া সেক্রেটারিয়েটে গিয়া একটা সিচুয়েশন তৈরি করলো, পরীক্ষা দিবে না, বাস অটো প্রমোশন হয়ে গেল। হাজার হাজার লাখ লাখ ছাত্র তারা তো পরীক্ষা দিতে চেয়েছে, কারণ তারা জানে যে এই যে অটো নিল, এর জীবনও কোনোদিন চাকরি পাবে না এই ডিগ্রি নিয়ে, তার ভবিষ্যৎ ঝরঝরে একেবারে। এখন দেখেন অটো প্রমোশন নিয়ে এখন কি হয়েছে, পরীক্ষায় কত ফেল। এটার জের আমাদের অনেকদিন টানতে হবে। এই যে নিম্নমানের জনতুষ্টির সিদ্ধান্তগুলো নিয়েছে অনেকগুলো সরকার নিলে তার ফল খুব খারাপ হয়। ওয়েল, মানে গবেষণা কি বলছে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে? এটা বলা খুব মুশকিল। কেন মুশকিল? এই জন্য যে আমাদের দেশের এই যে যারা ওপিনিয়ন মেকার, তাদের খাসলত যদি চেঞ্জ হয় তাহলে ভবিষ্যৎ অন্যরকম হবে। চেঞ্জ না হওয়ার কোনো কারণ আছে? এখন পর্যন্ত তো চেঞ্জ হওয়ার কোনো নমুনা দেখতেছি না। তাইলে এখন আপনি যদি আমরা ওই যে প্রজেকশন করি, হ্যাঁ, যে অমুক সালে এই হয়েছে, অমুক সালে এই, অমুক সালে এই, তখন একটা ট্রেন্ড লাইন ফিক্স করি যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে, এটা কি উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে না সরল রেখায় আছে। তো এখন যেটা আমি দেখছি যে আমাদের এই ট্রেন্ড ক্রমশ নিম্নগামী। আচ্ছা, তো ট্রেন কি আবার লাইনচ্যুত? মানে ট্রেন্ড আর কি, প্রবণতাটা ক্রমশ নিম্নগামী এখন। তো এটাকে এখন আমরা এই পুরো এই যে একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না, এটাকে ফিক্স যারা না, এই অবস্থার জন্য আপনি কাকে দায়ী করবেন? কোনো ইন্ডিভিজুয়ালকে তো দায়ী, মানে এককভাবে দায়ী করা যাচ্ছে না। আমি বলি যে রাজনীতিবিদরা তো কাউকে না কাউকে নিতে হবে। এটা তো রাজনীতিবিদরা সমষ্টিগতভাবে আমি করব, সিভিল সোসাইটিকেও করব, সিভিল সোসাইটির নেতাদেরকে, কারণ তারা খুব সহজে বিক্রি হয়ে যান অথবা এমন সমস্ত বাগাড়ম্বর করেন যার কোনো বাস্তব ভিত্তি নাই, এটাও আছে। আবার ক্ষমতায় যেতে পারছেন না, জীবনে কোনোদিন ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, এরকম ছোট ছোট রাজনৈতিক দল আছে না, তারাও কিন্তু নানান ধরনের অবসেশন নিয়ে কথাবার্তা বলে। আপনি দেখবেন পত্রিকার পাতা খুললেই যে এরা এই কথা বলছে যেগুলো একদম বাস্তবতা বিবর্জিত। ওই 4-5 মিলে একটা দোকানের মতন, মুদি দোকানের মতন একটা পার্টি, একটা পার্টিতে একজন আছে আপনি হয়তো চিনেন, দ্বিতীয় ব্যক্তিকে আপনি চিনেন না। ওই যে আমরা সাম্যবাদী দলে দিলীপ বড়ুয়া ছাড়া আর কেউ আছে এটা আমরা জানতামই না, পরে জানলাম কি পার্টি নাকি ভাগ হয়ে গেছে এবং তার সেক্রেটারি আর একটা দল করে ফেলছে। তখন আমরা জানলাম যে দিলীপ বড়ুয়ার সঙ্গে আর একজন ছিল। এরকম কিছু কিছু পার্টি কিন্তু আছে। তো এরাও কিন্তু অনেক লম্বা চওড়া কথা বলে, কিন্তু এরা আবার খুব সহজে বিক্রিও হয়ে যায়। কেনা বেচার রাজনীতি বন্ধ না হলে তো আমাদের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল হবে বলে তো মনে হয় না, তাই না? এই কেনাবেচার রাজনীতিটা আছে এবং আপনি জানেন যে আমাদের এখানে 50-এর দশকে এই যে বিশেষ করে যে 54-55 থেকে শুরু করে 58 পর্যন্ত, আইয়ুব খানের মার্শাল আসার আগ পর্যন্ত এই যে ঘন ঘন সরকার বদল, হ্যাঁ, সকালে এক সরকার, পরের দিন সকালে আবার আরেক সরকার, তখন এই যে আইনসভার সদস্য যে এমপি কেনাবেচা হইতো প্রচুর। ওইটা একটা ইয়ে ছিল, উপলব্ধি ছিল। এই যে আমি জানি যেটা শেখ মুজিবের, উনি বলেছিলেন যে উনি আর্টিকেল 70 এটার চিন্তাটা তখন আসছে, যেটা যখন তখন ওই যে বিক্রি ফ্লোর ক্রসিং করতে পারবে না। তো আর্টিকেল 70 আমরা যারা বাতিলের কথা বলতেছি, অনেকেই বলতেছেন তারা কিন্তু ওই ইতিহাসটা জানেন না বা ভুলে গেছেন, অথবা কেনাবেচা না। কিন্তু 70 অনুচ্ছেদ না থাকলে তো সরকার প্রতিদিনই বদল হবে। হ্যাঁ, হবে তো, ওই যে কেনাবেচা হবে, যার যত টাকা আছে কিনে ফেলবে, বিজনেস হাউসগুলো কিনে ফেলবে, তাই না? আর আমাদের এখানে তো ধরেন না, এই যে লালসা অর্থবিত্ত প্রতিপত্তির প্রতি এত বেশি, ওই যে বললাম না, ওই যে এমপি হইলে তো প্লট চায়, ফ্ল্যাট চায়, হ্যাঁ, ওয়াশিং মেশিন চায়, বেতন বেশি চায়, এইরকম আর কি। তো সুতরাং তারা বিক্রি হবে। এবং আপনি দেখেন না, নির্বাচনের সময় আমি একটা দলের নমিনেশন চাইলাম, নমিনেশন পাইলাম না, না পাই আমি আরেক দলে গিয়ে নমিনেশন নিয়ে ইলেকশন করলাম, কোনো নীতি নাই তো। তো এই জিনিসটা আছে।
আপনি তো এখন মানে বই লিখছেন মোটামুটি, মানে প্রতিনিয়তই লিখছেন এই আর কি। আপনার আগামী দিনের কি চিন্তা ভাবনা? আমি 60-এর দশকের নিয়ে একটা বই লিখতেছি, বিশেষ করে আইয়ুব খানের সময়টা। আচ্ছা, কারণ 60-এর দশক, এটা নিয়ে আপনার লেখার আগ্রহ হইলো কেন? হ্যাঁ, আমার কাছে মনে হলো 60-এর দশকটা আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল। এটার প্রিন্সিপাল ক্যারেক্টার ছিলেন প্রেসিডেন্ট আইয়ুব খান, আর ওই সময়ে কিন্তু এখানে নেতা হিসাবে উত্থান হয় শেখ মুজিবের, 60-এর দশকেই কিন্তু। Yeah. তো এই যে পলিটিক্যাল ডিনামিক্সটা, এটা আমি ধরতে চাচ্ছি। তো এখন যে সেটার জন্য এই যে পাকিস্তানে কীভাবে সামরিক শাসন আসলো, আইয়ুব খান কীভাবে রুল করলো, এর মধ্য দিয়ে কীভাবে আইয়ুব বিরোধী মনস্তত্ত্ব ধীরে 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 চাঙ্গা হলো, আর তার মধ্যে থেকে শেখ মুজিবের মতন একজন নেতা, তার উত্থান হলো। এই জিনিস যদিও আমার মেইন এমফেসিস আইয়ুব খানের উপরেই থাকবে, তো এই জিনিসটা আমি একটু ধরতে চাই, এটা নিয়ে একটু পড়াশোনা করতেছি, লেখার চেষ্টা করতেছি। আপনার দৃষ্টিতে আইয়ুব খান কেমন ছিল? কেমন ছিল বলতে, আইয়ুব খানকে তো আমার এখন মনে হয় সবচাইতে শিক্ষিত এবং আধুনিক মনের শাসক। রিয়েলি? হ্যাঁ। কেন, কোন যুক্তিতে? আমি দুই তিনটা কথা বলি। একটা কথা হচ্ছে ওই যে মৌলিক গণতন্ত্র, আমি এটার পক্ষে বিপক্ষের ব্যাপার না, আমি বলছি যে আমরা তো প্রমাণ করতে পারি নাই যে এর চাইতে বেটার গণতন্ত্র আমরা দিতে পারছি। আচ্ছা, সেকেন্ডলি আমরা জানি যে 62 সালে একটা শিক্ষা আন্দোলন হয়েছিল, হ্যাঁ, শরীফ কমিশন রিপোর্টের বিরুদ্ধে। আমি শরীফ কমিশন রিপোর্টটা পড়লাম, আমাকে রেফারেন্সের জন্য পড়তে হইলো। তা আমি দেখলাম এটা চমৎকার। আমার মনে আছে একবার সিরাজুল আলম খান, সিরাজ ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম, এই যে আপনারা আন্দোলন করলেন শরীফ কমিশন রিপোর্টের বিরুদ্ধে, রিপোর্টটা পড়ছেন? কই না, এই আউটলাইনগুলো দেখেছি। বাজে কথা, মানে কিচ্ছু পড়ে নাই। আইয়ুব বিরুদ্ধে একটা আন্দোলন করতে হবে, ওই সময় সরোয়ার দিকে অ্যারেস্ট করা হয়েছিল, বাস ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন এক হয়ে যুগপৎ আন্দোলন শুরু করে দিল, মানে যৌথ আন্দোলন। এইটাই শরীফ কমিশনের রিপোর্টে আছে, যে জিনিসগুলো এখন আমরা বলি, প্রাথমিক শিক্ষা হবে 8ম শ্রেণী পর্যন্ত, সর্বজনীন এবং বাধ্যতামূলক। আচ্ছা, এটা কিন্তু 62 সালের শরীফ কমিশনের। 9ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী হবে উচ্চ মাধ্যমিক, না মাধ্যমিক, তারপরে ইয়ে হবে। তখন 2 বছরের পাস কোর্স আর 3 বছরের অনার্স কোর্স ছিল ইউনিভার্সিটি। উনি বলছেন না, পাস কোর্সও 3 বছরের হতে হবে। কেন? এই যে একটা প্রিলিমিনারি ভার্সাস একটা বৈষম্য থাকে না, দ্বন্দ্ব থাকে, এটা উনি ইয়ে করেন। সেমিস্টার সিস্টেম হবে, পরীক্ষা দিয়ে দিয়ে পরের ইয়েতে যাবে। এই জিনিসগুলো 62 সালে উনি বলছিলেন, আমরা এটা ফলো করি না, এখন আমরা এটা চাইতেছি। তার মানে চিন্তা করেন, সময় শেষ কিন্তু আমাদের। আর একটা হচ্ছে 61 সালের মুসলিম পারিবারিক আইন, এই উপমহাদেশের সবচেয়ে প্রোগ্রেসিভ আইন। সময় নেই, অন্য একদিন এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।